প্রতিমা গাড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। গম্ভীর দুর্গা দশ প্রহরধারিণী কমলা কমলা দল বিহারিণী কালী বিদ্যাদায়িনী নমামি ত্বাং নমামি কমলাং কমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ধরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে যোদ্ধা, স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে যে সমস্ত বীর বিপ্লবী যোদ্ধাদের বিশাল অবদানের মাধ্যমে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতা মানুষের কাছে উপহার দেওয়ার জন্য যে মহাপুরুষ আমাদের নয়নের মণি, বাংলার বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ ১২৭তম জন্মদিবস আমরা পালন করছি। ইতিমধ্যেই সকাল ৮টা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং জেলার নেতৃত্বের নির্দেশ অনুসারে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে আমাদের কাছে বার্তা এসেছে ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। প্রতিটি বুথ স্তরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেন এই দিনটিকে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করার নির্দেশ এসেছিল। সেই অনুযায়ী আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে ১ নম্বর মণ্ডলের তত্ত্বাবধানে পুটসুরি গ্রামে আমার বাড়িতেই আজকের এই অনুষ্ঠানটি শুরু করেছি। উক্ত অনুষ্ঠানে আমাদের যে বুথ সভাপতি মাননীয় শিশির হাজরা মহাশয়, ৩৯ নম্বর বুথের সভাপতি সুনীল সাঁতরা মহাশয় উপস্থিত ছিলেন। তৎসহ আরও কিছু ছাত্র ছাত্রী উপস্থিত থেকে আমরা আমাদের বীর যোদ্ধা সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্রতিকৃতি এখানে রয়েছে, এই প্রতিকৃতিতে আমরা সকালেই মাল্যদান
দিয়েছি এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আজকের এই বিশেষ দিনে ওনার সম্বন্ধে এবং দেশের সম্বন্ধে সার্বিক স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটের ওপরে এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করার আমি প্রয়োজন মনে করছি। তাই আমি আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়ার মাধ্যমে @দেবপ্রসাদ চৌধুরী 8131 এই চ্যানেলের মাধ্যমে আমি সম্প্রচার করছি। সাধারণভাবে মানুষ এটা দেখবেন, বক্তব্য শুনবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। নেতাজি সুভাষচন্দ্রের শৈশব থেকে তার মেধা, তার বিভিন্ন ক্রিয়াকলাপ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়ের দরকার। সেই প্রচুর সময় নেই। তাই আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের তত্ত্বাবধানে ভারত মাতাকে স্বাধীনতা দেওয়ার জন্যে তার যে অঙ্গীকার এবং তার যে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের একজন বীর যোদ্ধা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে তিনি দেশের স্বাধীনতা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা এবং কঠোর সিদ্ধান্ত নিয়ে অনেকগুলি বিষয়কে তিনি মান্যতা দিয়ে তার চলার পথকে ত্বরান্বিত তিনি করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের তৎকালীন সময়ে 1943 সালের 30 ডিসেম্বর 1943 সালের 30 ডিসেম্বর আমাদের বীর যোদ্ধা আজাদ হিন্দ ফৌজ গঠন করার পর তিনি 1943 সালের 30 ডিসেম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দলদের এবং ব্রিটিশ শাসক তৎকালীন সময়ে তাদেরকে দেশছাড়া করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে প্রথম জাতীয় পতাকা উত্তোলন, এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম স্বাধীনতা দিবসের স্বাদ গোটা ভারতবর্ষের মানুষকে দিয়ে গেছেন। এবং তার পরবর্তীকালে রাজনৈতিক যে বাতাবরণ চলেছে, সেই রাজনৈতিক বাতাবরণের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। যদিও উনি যাতে এই সমস্ত পদ এবং সম্মান পরিপূর্ণভাবে গ্রহণ করতে না পারে, গোটা দেশের মানুষের কাছে উনি যে শ্রদ্ধার পাত্র এবং বীরের সম্মান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন, তৎকালীন সময়ে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে
যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার একটা নোংরা রাজনীতির খেলা খেলেছিলেন তৎকালীন সময়ে ভারতবর্ষের সুপ্রাচীন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের স্রষ্টা অ্যালান অক্টোভিয়ান হিউম ও এক বঙ্গ সন্তান উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার সভাপতিত্ব এবং অ্যালান অক্টোভিয়ান হিউম সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন সময়ে কংগ্রেস দল পরিচালনা করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গরিমা দেশ ও মাতৃকার প্রতি তিনি রেখে গেছেন, অনেক নোংরা রাজনীতির শিকার হয়েছেন এবং উক্ত সময়ে নেতাজি অন্তর্ধান রহস্য আজও পর্যন্ত উন্মোচন হয়নি। বহু কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিশন বসানো হয়েছে, অনেক নাটক হয়েছে, চিতাভস্য নিয়ে এসে মানুষের কাছে মিথ্যা রাজনীতি করে অনেক নোংরামি হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী, ওনার যে অতীতের সেই ইতিহাসকে অনেকাংশে সন্ধান চালিয়ে উপযুক্ত তথ্য সংগ্রহ করে গোটা ভারতবাসীর কাছে উনি প্রথম 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরই 1 বছরের মধ্যে উনি সেই তথ্য, বেশ কিছু তথ্য বিস্তারিত উনি পেশ করেছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন যথাযথ মর্যাদায় 2022 সালে আপনারা দেখে থাকবেন। আমার কাছেও সেই প্রমাণ, আমি নিজে তখন আসামে ছিলাম, আসামে থাকাকালীন এই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিয়ে উক্ত দিনে যথেষ্ট দায়িত্বশীলতার মধ্যে দিয়ে উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার যে গরিমা, তার যে বীর যোদ্ধা হিসেবে তিনি ভারতবর্ষের সেনানায়ক ছিলেন, তাকে পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে, কুচকাওয়াজের মাধ্যমে, প্রজাতন্ত্র দিবসে যেভাবে দিল্লির লালকেল্লায় ভাষণ দেন এবং যে প্যারেড হয়, কুচকাওয়াজ এবং ভারতবর্ষের প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন অস্ত্র শস্ত্র সহ বিভিন্ন বিষয়ের যে প্রদর্শনী হয়, সেই প্রদর্শনী কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 2022-এ যে বিশাল কর্মযজ্ঞ মোদিজির নেতৃত্বে হয়েছে, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। তাই
আজ 2024 সালের 23শে জানুয়ারি, এই দিনটিকে পালন করবার জন্য আমি আমার বাড়িতে কিছু তথ্য আমি এখানে রেখেছি। সেই তথ্যের মধ্যে তৎকালীন সময়ে বীর বিপ্লবী বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন, বাঘাযতীন থেকে আরম্ভ করে মাস্টারদা সূর্য সেন, তাদের তত্ত্বাবধানে দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে সক্ষম হয়েছেন। এখানেই সেই আরেকটি প্রতিকৃতি আমি তুলে ধরছি, যে প্রতিকৃতির মধ্যে আপনারা দেখতে পাবেন, আমি ক্যামেরার সামনে তুলে ধরছি। ইনি সেই মহাপুরুষ। চট্টগ্রামে ওনার নিজ বাসস্থান, কিন্তু স্বাধীনতা আন্দোলনের যে প্রেক্ষাপট, সেই স্বাধীনতা আন্দোলনে ওনার যে বলিষ্ঠ অবদান, সেই বলিষ্ঠ অবদান আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেমন আমরা স্মরণ করি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় এই যে মাস্টারদা সূর্য সেন ইতিহাসে স্থান পেয়েছেন ঠিকই, কিন্তু ওনাকে মান্যতা দিয়ে কোনো অনুষ্ঠান কিন্তু সারা পশ্চিমবাংলায় আমরা হতে দেখি না। ভারতবর্ষের বর্তমানে প্রায় 1300-র ওপরে রাজনৈতিক দল আছে। এত রাজনৈতিক দল থাকা সত্ত্বেও ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে যে সমস্ত বীর যোদ্ধারা নিজের আত্মবলিদানের মাধ্যমে দেশ ও মাতৃকাকে ব্রিটিশ বেনিয়ার হাত থেকে শৃঙ্খল মোচন করেছেন, তাদের বিশদভাবে বিস্তারিত ব্যাখ্যা করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা হয়নি, হয় না। এটা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির একটা লজ্জা। সাংবিধানিক পরিকাঠামোকে মর্যাদা না দিয়ে এই মহাপুরুষদের ছবি আমি আমার এই বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরতে বাধ্য হয়েছি, কারণ আমি নিজে এই সমস্ত তথ্য আমি গুগল ঘেঁটে আমি তথ্য সংগ্রহ করে আজকে পোস্টারিং করে মানুষের কাছে এবং আমার বক্তব্যের মাঝে আমি তুলে ধরে মানুষের মধ্যে চেতনা ফিরিয়ে আনবার জন্যে, আগামী দিনে আগামী প্রজন্ম যাতে এই মহাপুরুষদেরকে শ্রদ্ধা নিবেদন করেন, তার জন্যেই আমার এই উদ্যোগ। মাস্টারদা সূর্য সেন, তাকেও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। 30শে ডিসেম্বর আমার বাড়িতেই ওনাকেও আলাদাভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। ওনার জন্ম 22শে মার্চ 1894 সাল এবং ওনার মৃত্যু 12ই জানুয়ারি 1943 সাল। 12ই জানুয়ারি 1943 সাল। আস্তে আস্তে আসুন। 12ই জানুয়ারি 1934 সাল ওনার মৃত্যু দিবস। এই মহাপুরুষকে শ্রদ্ধা নিবেদন করা হয় না, তাই আমি আমার এই বক্তব্যের মাঝে এই মহাপুরুষদের আমি স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। একটা বিশেষ ঘটনা, চট্টগ্রামে ওনার জন্ম হলেও ওনার শৈশবকাল থেকেই ওনার যে ইতিহাস, সেই ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয় না। উনি শৈশবকাল থেকে কৈশোরকাল ওনার পেরিয়েছে, শিক্ষা দীক্ষায় যথেষ্ট পারদর্শী এবং দক্ষতার পরিচয় উনি দিয়েছেন।
উনি একজন শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছেন, কিন্তু তার দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মোচন করবার জন্যে যে উদ্যোগ নিয়ে উনি তৎকালীন সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন এবং ক্ষুদিরাম বোস, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোসের তত্ত্বাবধানে উনি স্বাধীনতা আন্দোলনে একজন বীর যোদ্ধা হিসেবে উনি আত্মবলিদান দিয়েছেন। ওনার ফাঁসি দেওয়া হয়েছিল, জানেন? ওনার সেই কৈশোরের ওনার বাড়ি থেকে চাপ দিয়ে ওনাকে বিয়ে দেয়া হলো। কেন বিয়ে দেয়া হলো? উনি চাকরি করতে করতেও বাড়ি থেকে ওনার দাদা এবং বাবা মা প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করে ওনার বিয়ে দেয়া হলো। বিয়ে দিলে কি হবে? ওনার তো দেশ ও মাতৃকার প্রতি আনুগত্য নিয়ে উনি ওই বীর বিপ্লবীদের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাই ওনার বিবাহ জীবন হিন্দু সংস্কৃতির প্রতি যে শ্রদ্ধা, সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যে আচার অনুষ্ঠান পালন করা উচিত, সেই আচার অনুষ্ঠান উনি বিয়ে করার পরে ওনার বৌদিকে বলে গেলেন যে আমি বিয়ে করেছি তোমাদের অনুরোধে, কিন্তু উনি ফুলশয্যার রাত পালন করেননি। কেন জানেন? উনি ওনার বৌদিকে মিথ্যা কথা বলে যে উনি একজন সাধু সন্তের মাধ্যমে জানতে পেরেছেন যে উনি বিবাহ সূত্রে আবদ্ধ হলেও উনি যদি শারীরিক সম্পর্কে নিজেকে নিয়োজিত করেন তাহলে ওনার আকস্মিক মৃত্যু ঘটতে পারে। তাই তিনি ছলনার আশ্রয় নিয়ে উনি বাড়ি থেকে চলে গেছেন। এই মাস্টারদা সূর্য সেন ওনাকে ব্রিটিশ বেনিয়ার পদলেহিকারী চাটুকারের দল ও ব্রিটিশ বাহিনীর যে প্রশাসন হাতুড়ি মেরে ওনার দাঁত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, অকথ্য অত্যাচার করা হয়েছে। অকথ্য অত্যাচার করে ওনার দাঁত ভেঙে দিয়ে নানা রকমভাবে শারীরিক অত্যাচার করে ওনাকে মেরে ফেলবার চেষ্টা হয়েছে এবং ফাঁসির আদেশ হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে। এই সংক্ষিপ্ত জীবন কাহিনী অনেকে জানেন না, জানবার চেষ্টাও করেন না। তাই আমি এই সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার কাছে আরো তথ্য রয়েছে, 1,70,634 জন স্বাধীনতা সংগ্রামীর বলিদানের জন্যই আজ আমাদের ভারত স্বাধীন হয়েছে। সংখ্যাটা মনে রাখবেন, 1,70,634 স্বাধীনতা সংগ্রামীর আন্দোলনে আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। ওই চরকায় সুতো কেটে যে নাটক করে রাজনীতি করা হয়, গান্ধীজির চরকায় সুতো কেটে স্বাধীনতা আসেনি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, এক গালে থাপ্পড় মারলে আর এক গাল বাড়িয়ে দেওয়ার মূর্খতা আপনারা করবেন। যে মূর্খতা জাতির জনক বলে মহাত্মা গান্ধীকে সম্মান দিয়ে এই ওনার বাণীটাকে ইতিহাসে লিখে একটা অস্থির বাতাবরণ তৈরি করে দেশ ও মাতৃকার সুসন্তানদেরকে কলুষিত করেছেন যে এক গালে চর মারলে আর এক গাল বাড়িয়ে দাও চর খাওয়ার জন্যে। নেতাজি এই জায়গাতেই নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে মহাত্মা গান্ধীর মতো পার্থক্য। দেশবাসীকে আমার কাছে আরো তথ্য রয়েছে, এগুলো আপনাদের জানা প্রয়োজন। যে সকল বাঙালি বিপ্লবী
ফাঁসিতে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের নামের তালিকা আমার কাছে রয়েছে। তাদের নামের তালিকা এখানে আমি একটা একটা করে পড়তে গেলে এখানে 42 জন স্বাধীনতা সংগ্রামের বলিদান দিয়েছেন। এই বীর বিপ্লবী বাঙালি যোদ্ধাদের নামের তালিকা আমার কাছেই রয়েছে। এই তালিকা আমি কম্পিউটার থেকে বার করে, আমি প্রিন্ট আউট বার করে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য ক্ষুদিরাম বসু, যিনি বড়লাটকে মারতে গিয়ে মারলেন ভারতবাসী, মারলেন ইংল্যান্ডবাসী, একবার বিদায় দাও মা আমি ঘুরে আসি। এই যে গান মানুষের কণ্ঠে কণ্ঠে, মানুষের কণ্ঠে কণ্ঠে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা নিবেদন করবার জন্যে এই গান গেয়ে থাকেন। মঞ্চকে এক সঙ্গীত মুখর পরিবেশের মধ্যে তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের, বিশেষ করে অবিজেপি বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও এনার সেই ফাঁসির ইতিহাস ব্যাখ্যা করেন, কিন্তু প্রকৃত মর্যাদা ওনাকে ঠিক মতো দেওয়া হয় না। তাই ভারতীয় জনতা পার্টির মঞ্চে আমরা যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান দিয়ে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে 11/8/8 কানাইলাল দত্ত, উনি মুজফ্ফরপুরে উনি এই বড়লাটকে মারবার জন্যে যে পরিকল্পনা নিয়েছিলেন এবং মুজফ্ফরপুর জেলে ওনার থাকার পরে ওনার ফাঁসির আদেশ হয় এবং হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে ফাঁসিতে নিজের গলা মিলিয়ে দিলেন। এখানে রয়েছে কানাইলাল দত্ত, মাত্র 20 বছর বয়স, 10/11/8 আলিপুর জেল। সত্যেন্দ্রনাথ বসু 26 বছর, 21/11/8 আলিপুর জেল। চারুচন্দ্র বসু মাত্র 19 বছর বয়স, 19/3/9। এইভাবে সমস্ত বাঙালি বীর বিপ্লবীদের নামের তালিকা আমার কাছে রয়েছে। এই তালিকা একটা একটা করে পড়ে আপনাদের কাছে শোনানোর সময় নেই, তাই কয়েকটি নাম আমি প্রকাশ করলাম। তাই স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্র বোসের তত্ত্বাবধানে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে পর্যন্ত কলুষিত করা হয়েছে। কলুষিত করে 1947 সালের 15ই আগস্ট দেশের যে স্বাধীনতা হয়েছে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে এবং তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে এই যে কলঙ্কিত নায়ক জওহরলাল নেহরু প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আসন অলঙ্কৃত করেছিলেন। শুধুমাত্র নোংরা রাজনীতির খেলায় উনি এই প্রধানমন্ত্রীর আসনে অলঙ্কৃত করেছেন, যেটা আমাদের বাংলার নয়নের মণি, ভারত মাতার যোগ্য সন্তান বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আমার এখানেই প্রতিকৃতি রয়েছে, এই যে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ পুরুষ, ভারতরত্ন লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলও ওই সময়তে প্রধানমন্ত্রী হবার উনি দাবিদার ছিলেন, পেতেন।
এটা নিয়েও ভোটাভুটি হয়েছে, যেখানে জওহরলাল নেহরু মাত্র 2 থেকে 3 ভোট পেয়েছেন, আর সর্দার বল্লভভাই প্যাটেল 14 ভোট পেয়েছিলেন। এই কলঙ্কিত ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি, তাই আমি বাধ্য হয়েছি এই ইতিহাসের কিছুটা অন্তত মানুষের কাছে বার্তা হিসেবে যাক আমার এই চ্যানেলের মাধ্যমে। নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের আর একজন নেতা, তিনি নেতাজি সুভাষচন্দ্রকে ভাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার টিকিট নিয়ে তিনি রাজনীতি করছেন। যে পরিবার থেকে উনি এসেছেন উনিও একজন কলঙ্কিত পরিবারের সদস্য, উনি সেটা প্রমাণ করে দিয়েছেন। প্রকৃত সত্য উদ্ঘাটন না করে প্রকৃত রাজনীতির যে বিষয়বস্তু তাকে ব্যাখ্যা না করে দেশবাসীর সঙ্গে প্রতারণায় সামিল হয়েছেন বর্তমান পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় যারা রয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের সান্নিধ্যে উনি আজকে সরকারি মন্ত্রী হয়ে সত্ত্ব ভোগ করছেন। তাই এদের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না গে আমি এই যে জওহরলাল নেহরু, ওনাকে কলঙ্কিত নায়ক কেন বললাম? উনি লেডি মাউন্টব্যাটেনের সঙ্গে এমন নোংরা রাজনীতি, স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে লেডি মাউন্টব্যাটেন আর মোহাম্মদ আলী জিন্না তৎসহ শেখ আবদুল্লাহ আর তৎকালীন সময়ে বামফ্রন্টের প্রয়াত জ্যোতিবাবু আরও সর্বভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পাঞ্জাবের সুরজিৎ সিং, এদের চক্রান্তে দেশবাসীর প্রতি প্রতারণা করে দেশের স্বাধীনতা এসেছে। আর মহাত্মা গান্ধী ছলনার আশ্রয় নিয়ে তৎকালীন সময়ে বলেছিলেন যে এই দেশ ভাগ যদি হয় আমার শরীরের ওপর দিয়ে দেশ ভাগ করতে হবে, এরকম নাটক করেছিলেন। কিন্তু মহাত্মা গান্ধীর ওই ধর্মনিরপেক্ষতার যে নোংরা কাহিনী আপনারা অনেকেই জানেন না। উনি ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে হিন্দু জাতির সঙ্গে উনি প্রতারণা করেছেন। ওনার সম্বন্ধে আমার কাছে এত তথ্য আছে, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন। জাতির জনক উনি নন, উনি একজন নিকৃষ্ট মানের চরিত্রহীন। মহাত্মা গান্ধী খুব নিকৃষ্ট মানের এবং চরিত্রহীন একজন ভণ্ড নেতা হিসেবে বহু প্রমাণ উনি নিজেই ওনার আত্মকথায় উনি লিপিবদ্ধ করে গেছেন। সেই বইও আমি কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করেছি। এত কুৎসিত ওনার ব্যক্তিগত জীবনধারা, এত নোংরা কুৎসিত জীবনধারা, আপনারা শুনলে আঁতকে উঠবেন। এই কথা তো কোনো রাজনৈতিক দলের নেতারা বলে না। আমার কাছে শুনুন, মহাত্মা গান্ধী মহাত্মার নাম ভারিয়ে পাকিস্তানের লেজুর ভিত্তি করে ব্রিটিশের পা চেটে সে দৃশ্য আমার কাছে আছে। দেশবাসীর সঙ্গে প্রতারণা করে পাকিস্তান ভাগ হতে উনি কঠোরভাবে সহযোগিতা করেছিলেন। এই ইতিহাসে বর্ণিত নেই। এই ইতিহাসে বর্ণিত নেই এনার এই নোংরা খেলার। এই ইতিহাস ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছ থেকে আপনাদেরকে জানতে হবে। আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, এই মহাত্মা গান্ধী
উনি যে আশ্রম পরিচালনা করতেন, সেই আশ্রমে ব্রহ্মচর্য পালনের উদাহরণ হিসেবে উনি এমন নোংরা খেলেছেন, সেই নারীদের সঙ্গে ওই আশ্রমে উনি উলঙ্গ হয়ে সেই যুবতী মহিলাদের সঙ্গে এক্সপেরিমেন্ট করেছিলেন, ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট। এই ইতিহাস কি কেউ কোনোদিন বলেছে? আমি যে বলছি, আমার কাছে তার তথ্য আছে। ওনার নিজের লেখা, ওনার আত্মকথায়, ওনার নিজের লেখা উনি স্বীকৃতি দিয়ে গেছেন। এমনকি উনি এতটাই নোংরা কুরুচিপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, ওনার পুত্রবধূ এবং নাতবউ তাদের সঙ্গে পর্যন্ত শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আর আমরা তাকে মহাত্মা গান্ধী বলে তাকে সম্মান দিই। আর টাকা, ভারতবর্ষের যে টাকা রিজার্ভ ব্যাংক থেকে ছেপে আসছে, সেই টাকায় এই চরিত্রহীন লম্পট মহাত্মা গান্ধীর ছবি আমরা নিজেরা পকেটে করে বহন করে চলেছি। এটা হচ্ছে ভারতবাসীর কাছে একটা চরমতম কলঙ্কিত অধ্যায়, যেখানে ওই টাকায় আমাদের যোগ্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। ওই টাকার ওপরে আগামী দিনে হয়তো নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি দিয়ে এই টাকার ওপরে আগামী প্রজন্ম হয়তো দেখতে পাবে নেতাজি সুভাষচন্দ্রের ছবি দিয়ে টাকা তৈরি হচ্ছে। তাই এই যে নায়ক, ওনার বিবরণ আমার কাছে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা প্রমাণ দিচ্ছে দুনিয়া ছাড়লেন নেহরুর বউ। 64 বছর নির্বাসনে কাটানোর পর উনি বিদায় নিলেন। 64 বছর পরে নেহরুর বউ 64 বছর নির্বাসনে কাটানোর পর দুনিয়া ছাড়লেন। তার মানে কি, কমলা নেহরু ওনার স্ত্রী একদম সাত্ত্বিক এবং ভারতীয় সংস্কৃতির প্রতি, পরম্পরার প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে যিনি তার জীবন অতিবাহিত করেছেন, সেই কমলা নেহরু তিনি কিন্তু যোগ্য সম্মান পাননি। ইনিও একজন চরিত্রহীন। লেডি মাউন্ট ব্যাটেন থেকে আরম্ভ করে নারী সঙ্গ পাওয়ার জন্যে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে একজন আদিবাসী মহিলাকে বিয়ে করার পরে তাকে নির্বাসনে রেখে দিয়েছিলেন, যাতে গোটা দেশের মানুষ জানতে, আমরাও জানতাম না। এইগুলো গুগল ঘেটে এই সমস্ত তথ্য আমি সংগ্রহ করেছি এবং তারপরেই আমি প্রিন্ট আউট করে মানুষের কাছে তুলে ধরছি। ওনার ব্যক্তিগত জীবনে উনি বলেছেন অনেক জায়গায় যে আমি দুর্ভাগ্যবশত হিন্দু কুলে জন্মগ্রহণ করেছি, শিক্ষায় আমি ইংরেজ, সংস্কৃতিতে আমি ইসলাম, তাই আমাকে পণ্ডিত বলো না, আমাকে গাধা বলো, আমি তাতে খুশি হব, আমাকে পণ্ডিত বলো না। কেন এই যুক্তি করেছিলেন জানেন আপনারা? ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতজন জানেন? এই নেহরু পরিবার গান্ধী পরিবারের ইতিহাস অন্ধকারে রেখে দিয়ে আজকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মানেকা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছদ্ম পদবী বহনকারী এই নেহরু পরিবার। নেহরু, জওহরলাল নেহরুর পিতা কি নাম? মতিলাল নেহরু। মতিলাল নেহরুর পিতার কি নাম? গঙ্গাধর নেহরু।
এই গঙ্গাধর নেহরুর আসল নাম কেউ কি জানেন? এই গঙ্গাধর নেহরুর গিয়াসউদ্দিন গাজী। গঙ্গাধর নেহরুর আসল নাম হচ্ছে গিয়াসউদ্দিন গাজী। তৎকালীন সময়ে ভারতকে আক্রমণকারী ইসলামের শাসন এবং নবাবের শাসনকালে নবাবের হাত থেকে বাঁচবার জন্যে গিয়াসউদ্দিন গাজী থেকে তিনি গঙ্গাধর নেহেরু ছদ্ম নাম নিয়ে তিনি প্রভাব বিস্তার করে শুধুমাত্র নবাবদের সেই আক্রমণ এবং নিজের একজন কোতোয়ালের চাকরি করতেন ওই নবাবখানায় কোতোয়ালের চাকরি করতেন। সেই কোতোয়ালের চাকরি করতেও যখন দেখলেন তার জীবন সংশয়, তখন নবাবদের হাত থেকে ওই মুসলিম শাসকদের হাত থেকে বাঁচবার জন্যে তিনি ছদ্মনাম গ্রহণ করলেন গঙ্গাধর নেহেরু। বংশ পরম্পরায় গঙ্গাধর নেহেরুর পুত্র মতিলাল নেহেরু, তার পুত্র জওহরলাল নেহেরু, আবার তার কন্যা জওহরলাল নেহেরুর কন্যা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হলো কেমন করে? জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী হলো কেমন করে? কারণ বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি ফিরোজ খানের সঙ্গে বিয়ে হয়। এই বিবাহ একটা জ্বলন্ত নোংরামির দৃষ্টান্ত। পরিবারে কেউ মেনে নেয়নি। এটাও ঘটেছে ওনার বাড়ির কাজের লোক ফিরোজ খান, তার সঙ্গে প্রেম ঘটিত কারণে তিনি বিবাহ করেছেন এবং ভারতবর্ষ ছেড়ে লন্ডনে লুকিয়ে বিয়ে করেছেন। ওই গান্ধী তাকে দত্তক নিয়ে ইন্দিরা গান্ধী পদবি দিয়ে তাকে দেশের রাজনীতিতে তুলে ধরেছেন। এই যে নোংরা ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয় না, বহু মানুষ জেনেও তারা নাটক করে চলেছেন। আজও পর্যন্ত সমানে নাটক চলছে। সেই নাটকের যবনিকা আসবার এখনো অনেক দেরি আছে। এই নাটক কেন বলছি? এই নাটকের আরো কুকীর্তির কাহিনী আপনাদের জানা উচিত। কংগ্রেস সরকার, জওহরলাল নেহরুর সরকার চলে যাওয়ার পরে, উনি মারা যাওয়ার পরে ভারতবর্ষের অনেকগুলো সরকার এসেছে। বেশিরভাগ সময়ে কংগ্রেসের শাসন চলেছে। আমি 2008 সালের একটা তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই, যে তথ্য অনেকেই জানেন, আবার বেশিরভাগ মানুষ জানেন না। এই সেই তথ্য 2008 সালে কংগ্রেস সরকারের চাকরির তালিকা। এটা দেখলেই বুঝতে পারবেন এই দেশ ও মাতৃকার প্রতি কেমন ছলনার আশ্রয় নিয়েছে এই বিগত 138 বছরের কংগ্রেস রাজনৈতিক দলের কাণ্ডারীরা। কি আছে এই তথ্যে? এই তথ্যে আছে রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে মোট পদ হচ্ছে 49 জন। এর মধ্যে মুসলিম
মুসলিম চাকুরি প্রার্থী ছিলেন ৪৫ জন, আর মুসলিম এবং খ্রিস্টান মিলিয়ে ৪৫ জন, আর হিন্দু মাত্র ৪ জন। ভাবুন, আপনারা জানতেন, এই তথ্য জানবার চেষ্টা করেছেন? আজকে তো হাতের মুঠোর মধ্যে গোটা দুনিয়া আপনার সামনে হাজির। গুগল থেকে বার করলেই আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন। এখানে যে ছবিটা দেখছেন, এ ছবিটা কার? সোনিয়া তনয়া, প্রিয়াঙ্কা বাডরা, এও একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন। সোনিয়া তনয়া, প্রিয়াঙ্কা বাডরা, তিনিও এই 2008 সালে কলকাঠি নেড়ে সোনিয়া গান্ধীর সঙ্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে সলাপ পরামর্শ করে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সরকার প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। শুধুমাত্র এই তথ্যটা একবার শুনুন। মুসলিম ও খ্রিস্টান ৪৫ জন রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে চাকরি করছেন, হিন্দু মাত্র ৪ জন। উপরাষ্ট্রপতি সচিবালয়ে মোট পদ ৭ জন। এখানে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ৭ জনকেই এই পদে বসানো হয়েছে, হিন্দুদের শূন্য। ক্যাবিনেট সচিবের মোট পদ ২০ জন। ক্যাবিনেট সচিবের মোট পদ ২০ জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ১৯ জন, হিন্দু মাত্র ১ জন। প্রধানমন্ত্রী কার্যালয়ে মোট পদ ৩৫ জন, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ৩৩ জন, হিন্দু মাত্র ২ জন। রক্ষা মন্ত্রণালয়ে ১৩৭৯ জন, রক্ষা মন্ত্রণালয়ে ১৩৭৯ জন। এর মধ্যে মুসলিম ও খ্রিস্টান ১৩৩১ জন, আর হিন্দুদের সংখ্যা মাত্র ৪৮ জন। সমাজ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০৯ জন, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ১৯২ জন। তার মধ্যে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ১৯২ জন, হিন্দু মাত্র ১৭ জন। বিত্ত মন্ত্রণালয়ে ১০০৮ জন, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে ৯৫২ জন, আর হিন্দুর সংখ্যা সেখানে ৫৬ জন। গৃহ মন্ত্রণালয়ে ৪০৯ জন, সেখানে মুসলিম খ্রিস্টান ৩৭৭ জন, আর হিন্দু মাত্র ৩২ জন। কোথা গেলে গো তুমি? বাড়িতে আছো? কোথায় গেছো? নিচে নামো। এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে নাকি? কি হলো কি? দেখবেন বন্ধ হয়ে গেছে কি কি হয়েছে কিনা, এটা দেখার দরকার নেই। খুব এবার কাজের মানুষ। কয় বন্ধ হয়েছে গেছে তো? এখানে থাকো তুমি। শোনো, একটা এত তথ্য সুন্দর করে বলতে চাইছি, এইটা নজর রাখবো। ওইখানে বসো, কিচ্ছু করতে হবে না। আমার এই বক্তব্যের মাঝে
এই বিঘ্ন ঘটার কারণ হিসেবে আমার মনের মধ্যে একটা আশঙ্কা জাগছে যে আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা বাইরে থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা জানার জন্যে আমি একটু উদ্গ্রীব হয়েছিলাম। তাই আমি আমার স্ত্রীকে বললাম একটু এখানে পাশে থেকে আমার ভিডিওটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা একটু দেখার জন্যে। সেই জন্য আমার এই বক্তব্যের এই তথ্যসহ বক্তব্য রাখছি। আমার মনের যে উৎকণ্ঠা সেই উৎকণ্ঠা যাতে বৃদ্ধি না পায় তার জন্যে আমাকে একটু বিরাম নিয়ে এই সিদ্ধান্তটা নিতে হলো। আমি যে কথাটা বলছি, একটু এখানে বসো। বিত্ত মন্ত্রণালয়ে 1008 জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান 952 জন, মুসলিম ও খ্রিস্টান 952 জন, হিন্দুর সংখ্যা সেখানে 56 জন। চেয়ার নিয়ে বসো। গৃহ মন্ত্রণালয় যেখানে 409 জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান 377 জন, হিন্দু সেখানে 32 জন। প্রধান সচিব 26 জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান মাত্র, সেখানে মুসলিম ও খ্রিস্টান মাত্র 20 জন, আর হিন্দু সেখানে মাত্র 6 জন। হাইকোর্টের বিচারপতি, চিন্তা করুন, হাইকোর্টের বিচারপতি যেখানে 330 জন, ওই পদে মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে 326 জনকে বহাল করা হয়েছে, আর হিন্দুর সংখ্যা সেখানে মাত্র 4 জন। হাইকোর্টের বিচারপতি 330 জনের মধ্যে মুসলিম ও খ্রিস্টান 326 জন, তার মধ্যে হিন্দু মাত্র 4 জন। সুপ্রিম কোর্টের বিচারপতি 23 জন, সুপ্রিম কোর্টের বিচারপতি 23 জন। এর পরের যে পরিসংখ্যান আমার কাছে নাই। আমি এই তথ্য এই আমার বক্তব্যের মাঝে এই জন্যে তুলে ধরলাম, অনেক গাম্বাট রাজনৈতিক নেতা, আমার বিজেপি দলেরও অনেক নেতা জানে না। আমি বলতে বাধ্য হচ্ছি, আমার বিজেপি দলেরও অনেক নেতা জানবার চেষ্টাও করে না। তাই আমার এই বক্তব্যের মাধ্যমে তাদের কানেও পৌঁছে দিতে চাই, এই বাস্তব সত্য কাহিনী মানুষের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। এবার বুঝতে পারছেন, ধর্মনিরপেক্ষতার জিগির তুলে দেশ ও মাতৃকাকে কেমনভাবে বিপথে চালিত করবার জন্যে এই 138 বছরের একটা স্বীকৃত রাজনৈতিক দল তাদের নোংরা খেলার যে নোংরামির ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারাও নিজেদের মগজে ঢুকিয়ে নেবেন কেমন ধর্মনিরপেক্ষতার মধ্যে এই ভারতবর্ষের শাসনভার চালিয়ে এসেছে বিগত 2014 সালের আগে পর্যন্ত। মাঝখানে আমাদের স্বর্গীয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির তত্ত্বাবধানে যে সরকার চলেছে, সেই সরকারের মধ্যে দেশবাসীর জন্যে এমন স্বীকৃতি অর্জন করেছেন, এমন কাজ করেছেন, তার ব্যাখ্যা যদি আমি শুরু করি আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়বেন। আজকে 23শে জানুয়ারি আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার এই ক্ষুদ্র মঞ্চে আমি বক্তব্য রাখতে এসে আমি
প্রচণ্ড দায়িত্বশীলতার সঙ্গে বলছি, এই তথ্য মানুষকে জানানোর প্রচণ্ড দরকার আছে। তাই আমি এতগুলি ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জওহরলাল নেহরুর ইতিকথা তো বললাম, আরো কিছু কাহিনী আপনাদের কাছে আমি জানাতে চাই। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইতিহাস আমি তো সংক্ষিপ্ত বলেছি। ওনার দেহরক্ষীর গুলিতে ওনার জীবন চলে গেছে। সেই জীবন চলে যাওয়াটা নিশ্চয়ই বেদনাদায়ক। ওনারও কৃতিত্ব কিছু কম ছিল না, এটা অস্বীকার করব না। বিরোধী রাজনৈতিক দল হলেও ওনার যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশের পাশে ভারতবর্ষের সেনাবাহিনীকে পাঠিয়ে বাংলাদেশকে স্বাধীনতা করে দেওয়ার যে উদ্যোগ উনি নিয়েছিলেন, তৎকালীন সময়ে ৯৫,০০০ পাকিস্তানি সেনা যাদেরকে অ্যারেস্ট করে বন্দি করে রাখা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে সেই ৯৫,০০০ পাকিস্তানি সেনাদের যদি তৎকালীন সময়ে ছেড়ে দিত, বাংলাদেশে ৯৫ লক্ষ আরও লাশের গড়াগড়ি চলে যেত। সেটা কিন্তু উনি করতে দেননি। এটা নিশ্চয়ই এই কৃতিত্বের উনি স্বীকৃতি অর্জন নিশ্চয়ই করেছেন। সেজন্য তাকে জেনিভা চুক্তি অনুযায়ী তাদের পরিবারের কাছে নিয়ম মেনে ওই ৯৫,০০০ সেনাবাহিনীদেরকে মাসে মাসে মাইনে পাঠিয়ে দিয়েছেন, তাদের পরিবারকে বাঁচতে সাহায্য করেছেন। এ ঘটনা অস্বীকার করবার উপায় নেই। কিন্তু ওনার নেতৃত্বেই আমাদের যোগ্য প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, এইরকম বহু বরিষ্ঠ কার্যকর্তা খুব ভালো হয়েছে। আমি ক্ষমা চাইছি এইভাবে বলার জন্যে। এটা তো কিছু করার নেই, তুমি ভাত বেড়ে ফেলো। লাইন যখন চলে গেছে এটা বলবার আমি সুযোগ পাবো। রেডি করে ফেলো, একদম দেরি করবে না। আমি যা শুরু করেছি আমার 2 ঘন্টা 3 ঘন্টাও হতে পারে, কোনো দিকে মনোনিবেশ করবে না, আমি তোমাকে মানা করছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। এই লোকসভা ভোট আসছে, তার জন্য আমার এই বক্তব্যটা আমি মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। শুধু আমার ইউটিউব চ্যানেল নয়, অন্য চ্যানেলেও আমি এটা যাতে যায় তার ব্যবস্থা করব। তুমি ভাত বাড়ো। এই পাকে ও চাল দেবো, লাইন নেই, চার্জ হয়ে আছে 100% করে নিয়েছি। দাদা তাকিয়ে লাভ নাই, একদম দেরি করবে না। ওই বক্তব্যটা আমার 1 ঘন্টার বক্তব্য, ওইখানে আমার সুতো চলে আসার জন্য আমার বরবাদ হয়ে গেল। এত সুন্দর ভাব দেওয়া জামাটা পরলাম, ওই বক্তব্যটা রাখলাম, সেটা কোনো কাজেই লাগলো না। কথা বলতে পারছে বলে আমি আদর করে বয়সটা বলেছিলাম, আর আমার পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করে একটু শুনে আমি ওই পতাকাটা খুঁজতে গেলাম, বলে না স্পিকারে দেখছো একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামটা এখন না খোঁজ করলে হতো না।
না আমি আর লাগবে তোমার সেজন্য খুঁজতে গেলাম, তুমি খুঁজছিলে বলে সেজন্য খুঁজতে গেলাম। আমি কি করতে গেছি উপরে মনে পালিয়েছি, ওরা এলো দেখি এগিয়ে দিয়ে চলে এলাম। লালপুর বোন ম্যাম ইয়ে ওই রামকমলের মেয়ে, সব মেয়ে জামাই এরা গান হয়েছিল তো, চা খেয়ে গেল না। আমি ওই জন্য বললাম তো যে দুঃখিত তার জন্যে। বললো হ্যাঁ এর আগের বার একটু খেয়েছিলাম, তা কি হবে, আমার দেখতিস তো এই করছে, এখন কি করে কি করবো বল, তোরা থাকলেও কথা বলবি আবার। মানুষের বাড়ি এসে ডাকি না, দেখিনি দেখেছি কি আমার সঙ্গে দেখা হয়েছে। কোথায়? ওই আমি যাচ্ছিলাম বাজারে বাজার করতে, তখনই ঢুকলো টোটো নিয়ে। ও বললো আপনার পাড়ায় যাচ্ছি কালী মন্দিরে, আমি চলুন। আমি প্রথমে তাল করতে পারিনি, আমি কে চেনা লোক ডেকে বললো আরে চেয়ার নিয়ে এসো, লাইন এসে গেছে, খুব ভালো হয়েছে। একটু বন্ধ। একটা বক্তব্য করি না। না 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 না